আজকে আমরা শিখব কিভাবে ট্যালিতে কন্ট্রা ভাউচার ব্যবহার করা যায়। তো প্রথমে আমি ট্যালি ওপেন করে নিয়েছি, এবার ভাউচারে চলে যাচ্ছি। এখানে ডান সাইডে দেখতে পাচ্ছ F4 ফাংশন কি কন্ট্রা ভাউচার। তো আমি কিবোর্ডে F4 প্রেস করে নিলাম, কন্ট্রা ভাউচারে চলে এসেছি। বাম সাইডে ওপরে এখানে দেখতে পাচ্ছ কন্ট্রা লেখা আছে এবং এটা আমার 1 নম্বর ট্রানজেকশন, তাই কন্ট্রা 1 দেখাচ্ছে। তো আমি প্রথম যে ট্রানজেকশনটি করব বা কন্ট্রাতে যে ধরনের ট্রানজেকশনগুলো করব সেটা আমি একটু এখানে দেখে নিয়েছি। তো কন্ট্রা ভাউচার বেসিক্যালি এটা ইউজ করি আমরা ব্যাংকিং ট্রানজেকশনগুলো করার জন্য। যেমন ধরো ডিপোজিট, অর্থাৎ আমরা ক্যাশ নগদ অর্থ যদি আমার ক্যাশ যদি বেশি থাকে তাহলে আমরা ক্যাশে না রেখে যেটা করি ব্যাংকে জমা দিই, অর্থাৎ ক্যাশ থেকে টাকাটা ব্যাংকে যাওয়া, বুঝছে, ডিপোজিট করা, এই ধরনের ট্রানজেকশন। সেকেন্ড যেটা হচ্ছে উইথড্রল, অর্থাৎ ক্যাশে টাকা নেই বা পর্যাপ্ত পরিমাণ নেই, ক্যাশে টাকার প্রয়োজন রয়েছে, তখন আমরা যেটা করি ব্যাংক থেকে টাকা উইথড্র করি, টাকা তোলা। তো ব্যাংক টু ক্যাশ। 3 নম্বর যেটি হচ্ছে ইন্টার ব্যাংক ট্রান্সফার, একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অপর একটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা। ধরে নাও তোমার পিএনবি অ্যাকাউন্টে রয়েছে 1 লাখ টাকা, কিন্তু এসবিআই অ্যাকাউন্টে রয়েছে 5,000 টাকা, কিন্তু এমন একটি ট্রানজেকশন যেটা তোমার এসবিআই অ্যাকাউন্ট থেকে করতে হবে এবং যেখানে 15,000 টাকার প্রয়োজন রয়েছে, তখন আমরা কি করতে পারি, পিএনবি থেকে 10,000 টাকা এসবিআইতে ট্রান্সফার করতে পারি। তো এই ধরনের যে ব্যাংকিং ট্রানজেকশনগুলো, যেটা ক্যাশ থেকে ব্যাংকে জমা দেওয়া, ব্যাংক থেকে টাকা তোলা অর্থাৎ ক্যাশে নেওয়া, আবারও একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অপর একটি ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা, এই ট্রানজেকশনগুলো আমরা কন্ট্রা ভাউচারে সেরে নিতে পারি। তো এবার দেখবো, আমি ট্যালিতে চলে যাচ্ছি। প্রথম ট্রানজেকশন যেটা আমি এখানে দিয়েছি, ক্যাশ ডিপোজিট ইন এসবিআই অ্যাকাউন্ট রুপিস 1 লাখ, এসবিআই অ্যাকাউন্টে 1 লাখ টাকা ডিপোজিট করা হলো। তো ট্যালিতে যাচ্ছি, কন্ট্রা ভাউচার রয়েছি, অ্যাকাউন্টের ঘরে নিয়ে নিচ্ছি এসবিআই। তো আমার এখানে লেজারটি তৈরি করা নেই, তো আমি ক্রিয়েট অপশানে চলে যাচ্ছি। কিবোর্ডে শর্টকাট কি অল চেপে সি প্রেস করতে পারো, অথবা এখানে ডান সাইডে ক্রিয়েট অপশানে গিয়ে তৈরি করে নিতে পারো এসবিআই অ্যাকাউন্ট। আন্ডার প্রত্যেকটা লেজারে কিন্তু সঠিক গ্রুপ দেবে, যেহেতু এসবিআইটি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাই এর আন্ডার হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবার অ্যাকাউন্ট হোল্ডারের নেম চলে এসেছে, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে নিতে হবে, আইএফসি কোড, ওকে, সুইফট কোড, এটসেট্রা, ব্রাঞ্চের নাম ইত্যাদি ডেটাগুলো ফিল আপ করে নিতে হবে। আমি এটা ব্ল্যাঙ্ক রেখে দিলাম, কিন্তু কাজ করার সময় এগুলো কিন্তু অবশ্যই ডেটাগুলো ফিল আপ করে নেবে এবং ব্যাংকের অ্যাড্রেস ইত্যাদি ফিল আপ করে নেবে, জিএসটি নাম্বার থাকলে। অ্যাকসেপ্ট করে নিলাম। এরপর ক্যাশ নিয়ে নিচ্ছি 1 লাখ, 1 2 3 4 5 6। দেখতে পাচ্ছ এসবিআইতে কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে এই মুহূর্তে 1 লাখ। ক্যাশ জমা দিয়েছি। এবার কত টাকার নোট কতগুলো জমা দিয়েছি, তো আমি 500 টাকার নোট 200 টাকা করে দিলাম। ব্যাংকের নেম টাইপ করে নিতে পারো। ন্যারেশন, এই ট্রানজেকশন সম্পর্কে যদি কোনো বিবরণ লেখা থাকে তাহলে অবশ্যই সেটা ন্যারেশন অংশে লিখে নেবে। অ্যাকসেপ্ট করলাম। একটু ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। ব্যালেন্স শিটে গেলাম, কারেন্ট অ্যাসেটে এলাম, ক্যাশ ইন হ্যান্ড, আমার নগদ অবস্থা এই মুহূর্তে 50,000 টাকা রয়েছে, ব্যাংকে রয়েছে এসবিআই অ্যাকাউন্টে 1 লাখ, টোটাল আমার 1.5 লাখ টাকা কারেন্ট অ্যাসেট এই মুহূর্তে শো করাচ্ছে। ভাউচারে এলাম, আমি সেকেন্ড ট্রানজেকশন দেখে নিচ্ছি, ক্যাশ উইথড্র ফ্রম এসবিআই অ্যাকাউন্ট 50,000, এসবিআই অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা তোলা হয়েছে, অর্থাৎ টাকা তোলা হয়েছে মানে টাকা ক্যাশে এসেছে। অ্যাকাউন্টের ঘরে নিয়ে নেব ক্যাশ, পার্টিকুলারসে নিয়ে নিচ্ছি এসবিআই অ্যাকাউন্ট, অ্যামাউন্ট বসিয়ে নিচ্ছি 50,000, এন্টার বাটন প্রেস করলাম। টাকা তুলেছি সেটা কিসের মাধ্যমে, এখানে আমরা একটু দেখে নিতে পারছি যে এই 50,000 টাকা আমি কিসের মাধ্যমে তুলেছি। ধরে নিলাম যে আমি এটিএম এর মাধ্যমে তুলেছি, কার্ডের মাধ্যমে, চেকের মাধ্যমে, ই ফান্ড ট্রান্সফার বা আদার্স। তো আমি ধরলাম যে এটিএম এর মাধ্যমে তুলেছি, তো আমি এটিএম দিলাম। ন্যারেশন বা বিবরণ চাইলে লিখতে পারো, নাহলে অ্যাকসেপ্ট করে নেবে। এবারও ব্যালেন্স শিট আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। কারেন্ট অ্যাসেটে যাচ্ছি। এবার দেখো
ক্যাশ ইন হ্যান্ড যেটা আমার 50,000 শো করাচ্ছিল একটু আগে, সেটা কিন্তু এখন 1 লাখ শো করাচ্ছে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আমার 1 লাখ ছিল, সেটা কিন্তু 50,000 হয়ে গেছে, কারণ আমি 1 লাখ প্রথমে ডিপোজিট করলেও পরে 50 আবার উইথড্র করে নিয়েছি। পরবর্তী ট্রানজেকশন, রুপিস 20,000 is transferred from SBI account to PNB account, অর্থাৎ 20,000 টাকা SBI অ্যাকাউন্ট থেকে PNB অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। ট্রান্সফার করা হয়েছে কোথায়? PNB নামে আমার এখানে কোনো লেজার নেই, তো আমি এবারও ক্রিয়েট করে নিলাম। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, সুইফট কোড, এটসেট্রা ডিটেলসগুলো পাসবইতে পেয়ে যাবে, সেগুলো কিন্তু পূরণ করে নিতে হয়। তো আমি এটা এডুকেশন পারপাসে এই ডিটেলসগুলো দিলাম না, কিন্তু যখন জব পারপাসে কাজ করবে এগুলো অবশ্যই ফিল আপ করবে। ট্রান্সফার হচ্ছে SBI থেকে 20,000। এটি হচ্ছে ইন্টার ব্যাঙ্ক ট্রান্সফার, একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অপর একটি ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা। তো ট্রান্সফারটা হচ্ছে আমার SBI থেকে PNB তে। আমি অ্যাকাউন্টের ঘরে PNB নিয়েছি, PNB দেখতে পাচ্ছ বর্তমানে কারেন্ট ব্যালেন্স 0 দেখাচ্ছে, কিছুই নেই। তো এন্টার আমি করলাম। কিসের মাধ্যমে ট্রানজেকশনটা আমি করেছি, তো ধরে নিলাম যে এটা আমি ই ফান্ড ট্রান্সফার করে দিয়েছি। তো তাহলে আমি ই ফান্ড ট্রান্সফার, এখানে বাকি অপশানগুলো তোমরা ইউজ করতে পারো, যে SBI থেকে PNB তে তুমি কিসের মাধ্যমে টাকাটি ট্রান্সফার করলে। ওকে, এখানে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, ব্যাঙ্ক নেম, এটসেট্রা ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করে নেবে। এন্টার করলাম, ন্যারেশন চাইলে লিখবে, অ্যাকসেপ্ট করবে। তো আবারও ব্যালেন্স শিটটা চেক করে দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেলে দুটো ব্যাংকের নাম দেখতে পাচ্ছি, PNB এবং SBI। PNB তে রিসেন্টলি আমি 20,000 টাকা ট্রান্সফার করেছি, তো 20,000 দেখাচ্ছে। SBI তে যেটাতে 50,000 থাকার কথা ছিল, সেখানে 30,000। আমার কারেন্ট ব্যালেন্স কিন্তু 1.5 লাখ ছিল, 1.5 লাখই আছে। কন্ট্রাতে আমরা যে ট্রানজেকশনগুলো করি তাতে কিন্তু কারেন্ট ব্যালেন্সের কোনো পরিবর্তন ঘটে না, যেটাই থাকে সেটাই থাকে। কারণ তোমার ক্যাশ থেকে তোমারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়, তোমারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোমার ক্যাশে আসে, তোমারই একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অপর ব্যাংকের অ্যাকাউন্টে যায়। তাই এই কারেন্ট অ্যাসেটটা কখনো পরিবর্তন হয় না কন্ট্রাতে ট্রানজেকশনের ফলে। ওকে, থ্যাংক ইউ।